সুপ্রভাত। দৈনন্দিনের আরো একটি নতুন উপকথায় সকলকে স্বাগতম। আজ লোনাভলায় দ্বিতীয় দিন। সকাল 10টা বাজে। বেরিয়ে পড়েছি শহরটাকে একটু ঘুরে দেখব বলে। যে হোটেলটাতে আমরা আছি তার সামনের খোলা ইয়ারটা এত সুন্দর, আর চারপাশটা এত গাছপালা দিয়ে ঘেরা, একটা বাগান মতন করা, কিন্তু খুব ভালো লাগছে। কাল রাতে অন্ধকারে খুব ভালোভাবে বোঝা যায়নি, এখন দিনের আলোয় বেশ পরিষ্কার। পরিবেশটা ওভারঅল খুব মনোরম। ঠান্ডায় হালকা রোদটাও এত মিষ্টি লাগছে। দেখতে দেখতে আমাদের গাড়িও এসে গেল। চলুন এবার বেরোনো যাক। লোনাভলা মুম্বাই এবং পুনের মোটামুটি মাঝামাঝি জায়গায় অবস্থিত। মহারাষ্ট্রিয়ানবাসী অনেক মানুষের মুখে এই জায়গাটার নাম হয়তো শুনে থাকবেন। একটা লোকাল হিল স্টেশনও বলা যায়। পাহাড়ে ঘেরা একটা ছোট্ট শহর। প্রথম যেখানে এলাম নারায়ণী মন্দির দর্শন করতে। এই মন্দিরটা নাকি 12টায় বন্ধ হয়ে যায়, তাই সময় থাকতে থাকতে দর্শন করে নেওয়াই ভালো। আজ এখানে বোধহয় কোনো বিয়ের অনুষ্ঠান আছে, তাই বেশ বড় আয়োজন। মন্দির চত্বরটাও বেশ বড়। চলুন এবার ভেতরে যাওয়া যাক। এই হলো মূল নারায়ণী মাতার মূর্তি, মা দুর্গার আরেকটি রূপ। উপরে সিলিংয়ের এই সম্পূর্ণ কারুকার্যটি কাঁচ এবং আয়না দিয়ে করা। কোনো পৌরাণিক গল্পকে সিগনিফাই করছে হয়তো। মন্দিরের ঠিক পাশেই বেশ অনেকটা জায়গা জুড়ে গোলাপের চারা লাগানো। সব ফুলগুলো একসাথে ফুটে উঠলে দেখতে কি ভালো লাগবে। সকাল থেকে বেশ ঠান্ডা ছিল, এখন রোদে একটু ঠান্ডাটা কমেছে। এবার ওকেও সোয়েটারটা খুলিয়ে দিই। এবার নেক্সট ডেস্টিনেশন ভাজা কেভ। লোকাল লোকেরা এটাকে ভাজি কেভও বলে। দূরত্ব বেশ অনেকটা, প্রায় 12 কিলোমিটার কি তারও বেশি হবে। রাস্তার দুপাশে এই সুন্দর পাহাড়ি চিত্র দেখতে দেখতে যাচ্ছি। এই রাস্তাটা মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে, যাচ্ছি পুনের দিকে। ভাজা কেভটা পাহাড়ের ওপরে, পুনের খানিকটা কাছাকাছি। এই ভাঙা ব্রিজটা দেখছেন, এটা নাকি ব্রিটিশদের আমলে তৈরি করা হয়েছিল। ওয়ান ওয়ে ব্রিজ। এখন শীতকালে নদীর জল শুকিয়ে গেছে বলে নিচ দিয়ে টেম্পোরারি একটা রাস্তা বানিয়ে আপাতত যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। এই শুরু হলো আমাদের পাহাড়ের রাস্তা। এবার কত ফিট উপরে উঠতে হবে জানা নেই। যেতে যেতে বিভিন্ন ওয়াটারফলস এর লোকেশন গুলো চোখে পড়ছে। এইটাও একটা ওয়াটারফল লোকেশন, বাট এখন আর ওয়াটারফলস নেই। ভাজা কেভ যাওয়ার জন্য লোকেশনে এসে পৌঁছে যেটা বুঝলাম, এতক্ষণে আধা রাস্তা পৌঁছেছি, এখনো আরো আধা যাওয়া বাকি, যেটা পৌঁছতে হবে সোজা পায়ে হেঁটে। চলুন বেশি ভেবে আর কাজ নেই, যাত্রা শুরু করা যাক। পাহাড়ের ওপর এখন চড়তে হবে 400 ফিট। বর্ষাকালে এগুলো সব ওয়াটারফল থাকে। জলের ধারার চিহ্নগুলো দেখেও কিছুটা বোঝা যাচ্ছে। হ্যাঁ আসছি আসছি। বাবা বাবা ডাকাডাকি করছে।
তাড়াতাড়ি আসছি, তাড়াতাড়ি আসছি। হ্যাঁ আসছি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তুমি জঙ্গল দেখেছো? এই জঙ্গলের মধ্যে প্রচুর ক্যাকটাস গাছ দেখতে পেলাম। এর আগে কোনো পাহাড়ি জঙ্গলে আমি এত ক্যাকটাস দেখিনি। অসাধারণ সুন্দর একটা পশ্চিমঘাট পর্বতমালার বিউটি। ভাজা কেভ পৌঁছানোর জন্য এই এতটা উপরে উঠতে হবে। হাঁটতে হাঁটতে পাহাড়ের কতটা উপরে উঠেছি বুঝতে তো পারছি না, বাট উপরে ওঠার পরে দিস ইজ দ্য ভিউ অ্যান্ড বিউটি। ইটস জাস্ট অসম। হ্যাঁ ওইদিক, ওখানে তো দেখলাম সাদা রঙের কালি দিয়ে লেখা ছিল, ভিসাপুর ভিসাপুর লেখা। হ্যাঁ পাঁচিল। অবশেষে এসে পৌঁছলাম টিকিট কাউন্টার। টিকিট মাথা পিছু 25 টাকা। হয়ে আছে। টিকিট কাউন্টার থেকে আরো 100টা সিঁড়ি ওপরে চড়ে এসে পৌঁছলাম ভাজা কেভে। চলুন এবার ভেতরে যাই। একটা পাহাড় কেটে তৈরি করা এই গুহাটা প্রায় কয়েক হাজার বছর পুরনো। বড় বড় পাথর খণ্ডগুলোকে দেখলেও বোঝা যায় গুহাটার বেশ খানিকটা অংশ ভেঙে পড়েছে। ভেতরে ছোট্ট ছোট্ট ঘর, তাতে শোয়ার জায়গা করা। এই গুহার মূল প্রার্থনা কক্ষটাতে এখন কাজ চলছে বলে বন্ধ। একটা স্কুল থেকে এডুকেশনাল ট্যুরে নিয়ে এসেছে, তাদের গাইড সব তাদেরকে বোঝাচ্ছে। এখানে কিছু লেখা আছে, তবে পড়া সম্ভব নয়। এটা কিন্তু একটা বুদ্ধিস্ট গুফা। এটা নাকি একসময় মহারাষ্ট্রের একটা বুদ্ধিস্ট স্কুলও ছিল। বেশ কয়েকটা পরপর স্তূপ আছে। এই স্তূপগুলো এক একজন বৌদ্ধ সন্ন্যাসীকে রিপ্রেজেন্ট করে, যারা এই বৌদ্ধ মঠেই মারা যেতেন। মোট 14টি স্তূপ আছে, 9টা বাইরে আর 5টা ভেতরে। এখন মাথাগুলো সব ভেঙে গেছে। এই পাহাড় কেটে 19টারও বেশি গুফা তৈরি করা হয়েছিল। তবে এই জায়গাটা যতটা এখন রুক্ষ সূক্ষ্ম লাগছে, বর্ষার সময় কিন্তু এমনটা থাকে না। চারপাশটা তখন পুরো সবুজে সবুজে ভরে যায়। দেয়ালগুলিতে পৌরাণিক কথা, গল্প সুন্দরভাবে খোদাই করা। এই বৌদ্ধ বিহারটা নাকি প্রায় 2200 বছরের পুরনো। এই দেয়ালের কারুকার্যগুলির মধ্যে ভারতীয় সঙ্গীতে ব্যবহৃত বিভিন্ন বাদ্যযন্ত্রের উল্লেখও পাওয়া যায়। তার মধ্যে বিশেষ করে তবলা, সেটা নাকি ভারতীয় বাদ্যযন্ত্র নয়, বিদেশের কোনো বাদ্যযন্ত্রের কনসেপ্ট থেকে নেওয়া। বুদ্ধিস্টরা যে কতটা কষ্ট সহিষ্ণু ছিলেন, এই বৌদ্ধ বিহারগুলো দেখলে তার আন্দাজ পাওয়া যায়। চলুন আবার নিচে যাওয়া যাক। I am counting the steps
এই নিচে নামার সময়, ওঠার সময় এতটা হাঁপিয়ে গিয়েছিলাম যে আর স্টেপস কাউন্ট করার মতন এনার্জি ছিল না। এখন নামবার সময় আমি স্টেপস কাউন্ট করব যে কতগুলো স্টেপ ওপরে আমরা ওপরে উঠে এসেছিলাম। ভালো, ইটস গুড। ভাজা কেভ থেকে নিচে নামতে 450 খানা সিঁড়ি পেরোতে হলো। সেখান থেকে সোজা চলে এলাম ওয়্যাক্স মিউজিয়াম। মুম্বাইয়ের ওয়্যাক্স মিউজিয়ামটা দেখার খুব ইচ্ছে থাকলেও সময়ের অভাবে আর সেটা দেখা হয়নি। এইটা দেখি কেমন লাগে। ঢুকতেই চোখে পড়ল ভারতের সংবিধান রচয়িতা B.R. আম্বেদকরের মূর্তি। এপাশে একটা আলাদা ঘর তৈরি করা শিবাজী মহারাজের জন্য। তেমনই সুন্দরভাবে সাজিয়েছে ঘরখানি। আবারও ভারতের আরো দুজন গর্ব, নেলসন ম্যান্ডেলা, আব্রাহাম লিঙ্কন, Prince and Princess of United Kingdom, ভগৎ সিং, সর্দার বল্লভভাই প্যাটেল, বারাক ওবামা, আরো বিভিন্ন দেশের এবং বিদেশের গণ্যমান্য ব্যক্তিত্বরা। বিভিন্ন বিখ্যাত মানুষজনদের অক্লান্ত পরিশ্রমের ফসল যা তারা রেখে গেছেন তাদের কাজের মধ্যে দিয়ে, পরবর্তী যে কোনো জেনারেশনের জন্য অবশ্যই এগুলো একটা বেশ গুরুত্বপূর্ণ তথ্য বা শিক্ষা হিসাবে থেকে যাবে। নাচ, গান, অভিনয়, বিনোদন, রাজনীতি, খেলাধুলো, বিজ্ঞান সমস্ত বিষয়ের উপরেই বিভিন্ন ব্যক্তিকে দেখতে পাচ্ছি। বেশ ভালোই লাগছে। ইনি তো আমার ব্যক্তিগতভাবে বেশ পছন্দের একজন মানুষ, জ্যাকি চ্যান, এদিকে সাথে ব্রুস লি। টেলিফোনের আবিষ্কর্তা গ্রাহাম বেল। সবচেয়ে পুরনো টেলিফোনের মডেলগুলো কেমন ছিল সেগুলোর একটা করে স্যাম্পেলও এখানে রাখা।
কল্পনা চাওলাকে তো সবার মনে আছে নিশ্চয়ই, আমাদের ভারতের মেয়ে একজন মহাকাশচারী ছিলেন। চলুন, মিউজিয়াম ঘোরা শেষ, এবার বেরোনো যাক। মাঝে একটু টুক করে লাঞ্চটা সেরে ফেলে আবার যাচ্ছি নিউ ডেস্টিনেশন, এবার একটা ভিউ পয়েন্টে। এখানে কিন্তু ছোট ছোট অনেক ড্যাম আছে যেগুলোর সাহায্যে ইলেকট্রিসিটি তৈরি করা হয়। আবারও ধরলাম পাহাড়ের রাস্তা, একে বেঁকে উঠছি পাহাড়ে। যে দাদাটি আমাদের আজ ঘোরাচ্ছিলেন উনি বললেন লোনাভলাটা বিশেষত বর্ষাকালের জায়গা, ফলে সিজনের সময় এলে এর একটা আলাদাই বিউটি দেখা যায়। আর আজ আমরা একদিনে যতটা শান্তিতে আর ফাঁকায় ফাঁকায় আরাম করে ঘুরছি, তেমনটা কিন্তু বর্ষাকালে মোটেও ঘোরা যায় না। এক একটা টুরিস্ট স্পট কভার করতে অনেক বেশি সময় লেগে যায়, একদিনে সব জায়গা ঘোরাও সম্ভব হয় না। প্রচুর ফটোগ্রাফারের ভিড় হয় শুধু ওয়াটারফলস গুলোর ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির জন্য, সাথে রাস্তায় ট্রাফিক। লোনাভলা যে শুটিং স্পট হিসেবে কতটা বিখ্যাত সে তো কারো অজানা নয়। পাহাড়ি রাস্তার একটা মজা হলো আপনি যেদিকেই বসুন না কেন আপনার রাইট অ্যান্ড লেফট দুটো সাইডের ভিউই দেখা যায়। মানে গাড়ি যখন টার্ন নেয় অফ সাইডের ভিউটা তখন আপনার সাইডে চলে আসে, ফলে যে কোনো একদিকে তাকিয়ে থাকলেও পুরো ভিউটাই এনজয় করা যায়। লোনাভলাতে এই পয়েন্টটাকে বলা হয় লায়ন্স পয়েন্ট, বাট এত অসাধারণ জায়গাটা দেখতে। তবে লোনাভলা বর্ষাকাল মানে মনসুনের জন্য বিখ্যাত। বর্ষাকালটাতে সব থেকে বেশি ভিড় হয় এবং সেটাই হচ্ছে বেড়াতে যাওয়ার জন্য সিজন। আর আমরা এসেছি শীতকালে, চারিপাশ পুরো শুকনো শুকনো, না কোথাও ওয়াটারফল আছে না কিছু। কিন্তু রেইনি সিজনে ইন দ্য টাইম অফ মনসুন চারিদিকে শুধু জল আর জল, প্রচণ্ড বৃষ্টি। এখানে বৃষ্টিও তুলনামূলকভাবে বেশি হয়। তো চতুর্দিকে সমস্ত পাহাড় বেয়ে প্রচুর ওয়াটারফল দেখা যায়। তো সেটা হয়তো এই সিজনে এসে আমরা মিস করে গেলাম। কিন্তু এই উঁচু পয়েন্টটা, এটা হচ্ছে লোনাভলার সব থেকে উঁচু পয়েন্ট, দ্য হাইয়েস্ট পয়েন্ট, যেখান থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা এইভাবে দেখা যায়। 360 ডিগ্রি চারিদিকটাই হচ্ছে শুধু পাহাড়। এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, ঠিক হয়ে দাঁড়িয়ে থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে। তোমার কেমন লাগছে? হ্যাঁ, আই কাকে ডাকছিস? পাহাড়কে? আয় 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 আয়। কি টুকটুক? চোখের সামনে বিস্তৃত পশ্চিমঘাট পর্বতমালা। এতদিন যা শুধু ভূগোল বইতেই পড়া একটা ছোট্ট ইনফরমেশন ছিল মাত্র, আজ তা চোখের সামনে বর্তমান হয়ে দাঁড়িয়ে আছে। খুব ভালোভাবে দেখলে বর্ষার জল থেকে সৃষ্ট জলপ্রপাতগুলোর প্রচন্ড বেগে তৈরি হওয়া পাথরের উপরে যে গভীর ছাপগুলো তৈরি হয়েছে তা কিন্তু বেশ পরিষ্কার। একটু কল্পনা করারও চেষ্টা করছি বটে, চারিদিকটা যদি সাদা ধোঁয়ার মতন ঝর্ণাগুলো দেখা যেত কেমন লাগতো। এই সরু পাথরের রাস্তাটা জেগে রয়েছে শুধু এখন জল কমে গেছে বলে, না হলে হয়তো জলের মধ্যে দিয়ে আমাদের পা ভিজিয়ে ছপাত ছপাত করে যেতে হতো। যাচ্ছি ওই পাহাড়ের উপরে একটা ছোট্ট লেক দেখতে।
এই পুরোটা আমি একাই উঠে চলে এলাম। অর্ক মেয়েকে নিয়ে নিচেই দাঁড়িয়ে আছে। আর এইটা হচ্ছে লেকটি। পেছনে জঙ্গলের রাস্তা দিয়ে একেবারে লেকের সামনে যাওয়া যায়, তবে আমি আর যাব না। এইটা খান্ডালায় আরো একটা ভিউ পয়েন্ট। দুটো পাহাড়ের মাঝখানে তৈরি করা একটা রাস্তা, যা সোজা ঢুকে গেছে টানেলের মধ্যে। এখানেও রাস্তা, রেল লাইন সবই পাহাড় কেটে তৈরি করা। এবারে এলাম খান্ডালা তালাব বা খান্ডালা লেকে। পাহাড়ের কোলে বেশ সুন্দর ছোট্ট একটা লেক। চারপাশের পরিবেশটাও কি সুন্দর, ছোট ছোট বাগান করা, সুন্দরভাবে মেনটেন করার চেষ্টা করা হচ্ছে। এখানে এসে প্রথমবার একটা জিনিস দেখলাম জানেন, এখানে এক্সপ্রেস ট্রেনগুলোর সামনে 3টে ইঞ্জিন এবং পেছনে আরো একটা ইঞ্জিন লাগানো থাকে পাহাড়ের উপরে ট্রেনগুলোকে ঠেলে তোলার জন্য, মানে পুনে অব্দি পৌঁছানোর জন্য। সাধারণত ট্রেনের সামনে একটা ইঞ্জিন থাকে, যেটা আমরা জানি। এখানে পাহাড়ে ওঠার জন্য একটা ইঞ্জিন এনাফ নয়। সারাদিনের সমস্ত ঘোরাঘুরি শেষ করে সোজা চলে এলাম হোটেল। এবার আপনাদেরকে একটা জিনিস দেখাবো, চলুন। আমাদের হোটেলের ঠিক পেছনেই বেশ বড়সড় একটা চিক্কি তৈরির কারখানা রয়েছে। এলাম সেখানেই। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম না যে এখানে চিক্কি বেশ বিখ্যাত। এখানে দুধের মালাই জাল দিয়ে রাখা রয়েছে, আর এখানে জাল দেওয়া হচ্ছে গুড়। বেশ খানিকটা গাঢ় হয়ে গেলে নামিয়ে দেওয়া হবে। চিনির সাথে বেশ খানিকটা সুগার সিরাপ, এগুলো সবই র মেটেরিয়াল। আর এই হচ্ছে চিনেবাদামের পেস্ট, যেটা আসল ইনগ্রেডিয়েন্টস। সব একসাথে মিশিয়ে এই ডাইসের উপরে দিয়ে দেওয়া হয়, তারপরে শুকিয়ে গেলে এইভাবে তুলে নেওয়া হয়। আর এইটা হচ্ছে একটা প্যাকেজিং রুম। মেশিনের সাহায্যে সমস্ত সমানভাবে ওজন করে তারপরে প্যাকিং করে রাখা হয়। ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন।